আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতুজুর রহমান। এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ঘাড় ব্যথায় করণীয়। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর এম ইয়াসিন আলী। ডক্টর এম ইয়াসিন আলী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ। কাজ করছেন চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম ডক্টর এম ইয়াসিন আলী, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। যেমনটি বলছিলাম, এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের পেজ থেকে। আপনারা আমাদের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন রাখতে পারেন, জানাতে পারেন আপনার সমস্যা। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আমরা জানি ঘাড় ব্যথা আমরা সকলেই কোনো না কোনো সময়ে বিভিন্ন সময়ে আক্রান্ত হয়ে থাকি। কি কারণে আসলে আক্রান্ত হয়ে থাকি, এর আসলে লক্ষণগুলো কি, কি থাকে, এর সাথে আর কি, কি ধরনের ডিজিজ গুলো রিলেটেড থাকে এবং চিকিৎসা পদ্ধতিগুলো কি, কি সে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। ডক্টর, ১ম এই একটু জেনে নিতে চাই ঘাড় ব্যথার আসলে মোটা দাগে কি, কি কারণে আমাদের দেশের মানুষরা মেইনলি আক্রান্ত হয়ে থাকে? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ঘাড় ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা এজের এবং প্রত্যেকটা প্রফেশনেরই আমরা এই ধরনের মানুষ পেয়ে থাকি যারা বিভিন্ন সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হন। তো বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলো নিয়ে রোগী বেশি পেয়ে থাকি, সেটা হলো আমাদের postural প্রবলেম বা মেকানিক্যাল প্রবলেম। দেখা যায় যে আমরা দীর্ঘক্ষণ একই পোস্চারে বসে কাজ করছি। কেউ কম্পিউটারে কাজ করছি, কেউ মোবাইলে নেট ব্রাউজিং করছি, কেউ ডেস্ক জব করছি। যার ফলে এই যে দীর্ঘ সময় বসে থাকা এবং অনেক সময় বসার পজিশন এবং কাজের পজিশন প্রপার হয় না। যার ফলে দেখা যায় যে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করতে হয়। সামনের দিকে ঝুঁকেই থাকার ফলে আমাদের ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলা আস্তে, আস্তে স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা প্রায়ই শুনতে পাই। রোগীরা কমপ্লেন এরকম থাকে যে, হঠাৎ করে ডানে বামে এভাবে নিতে গেলে আমার মাসল গুলা স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাই যে পেইনটা সকালে ঘুম থেকে ওঠার সময় অনেকের খুব তীব্র থেকে তীব্রতর হয়। আবার অনেকের দেখা যায় যে কাজের মধ্যেই হয়তো কয়েক ঘন্টা কাজ করার পরে হঠাৎ করে মুভ করতে যাচ্ছে, তখন সমস্যাটা শুরু হচ্ছে। এছাড়া বেশ কিছু সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তার মধ্যে যেমন বয়সের সাথে, সাথে আমাদের যেমন কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আসে, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল রিজনে অ্যা হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এ ধরনের সমস্যা নিয়ে অনেক রোগী পেয়ে থাকি। এছাড়া ডিস্ক প্রোল্যাপস নামে একটা ডিজিজ আছে। আপনি জানেন যে ২ ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। হঠাৎ করে কোনো কারণে এই ডিস্কটা যদি সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ দেয়, তখন রোগীরা আমাদের কাছে আসে বা তীব্রতর সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া সার্ভাইকাল রিবস নামে একটা হাড় বৃদ্ধি থাকে। অনেক রোগী আমরা পাই যারা কনজেনিটালি একটা এক্সট্রা হাড় আমাদের ঘাড়ের রিজনে থাকে। সেটা কারো, কারো ক্ষেত্রে এক সাইডে হয়, কারো বোথ সাইডে হয়। তো সেই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। কারো, কারো সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থাকে। আবার সার্ভাইকাল রিজনে স্পাইনাল টিউমার, টিবি এ ধরনের আসলে অনেকগুলি কারণ রয়েছে যেটাতে ঘাড় ব্যথা হতে পারে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, মোটা দাগে আমরা কিন্তু অনেকগুলো কারণ জেনে নিলাম। আমরা একটি, একটি করে জানতে চেষ্টা করব যে আসলে আমাদের দেশের মানুষরা বা পেশেন্টরা এই ধরনের ডিজিজে যে আক্রান্ত হচ্ছেন তারা আসলে কি কমপ্লেইন নিয়ে আক্রান্ত হচ্ছেন, কি, কি কমপ্লেইন তাদের থাকে। ১ম এই আমরা জেনে নিতে চাই খুব কমন একটি প্রবলেম আমরা হরহামেশাই পাই এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আপনি এই ধরনের পেশেন্ট হরহামেশাই পেয়ে থাকেন। আমাদের ঘাড়ে একটা সামনের দিকে ঘাড়ে একটা স্টার্নোক্লিউডোমাস্টোয়েড মাসল থাকে এবং এই মাসল গুলো প্রায় হরহামেশা স্পাজম হয়ে থাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঘুম থেকে ওঠার সময় বা যেকোনো কারণে প্রচুর পরিমাণে এই যে নেক মাসলে স্পাজম হয়ে থাকে। খুব কমন একটি প্রবলেম বাট খুব কষ্ট দিয়ে থাকে মানুষকে। যদি একটু কারণগুলো বলতেন এবং এ থেকে আসলে মুক্তির উপায় কি? জি, ধন্যবাদ। যথার্থই বলেছেন। আমাদের ঘাড়ের ২ পাশে ২ টা শক্ত মাংসপেশি যেটা আমাদের ঘাড়ের স্ট্যাবিলিটি দেয়, মাথাটাকে সোজা করে রাখতে পারি এই মাংসপেশির কারণেই। এটাকে আমরা স্টার্নোক্লাইডোমাস্টোইড মাসল বলি। তো এটা দেখা যায় যে আমাদের পোস্চারাল বা অবস্থানের কারণে, ভুল দেহভঙ্গির কারণে অনেক সময় এটা একই পোস্চারে থাকতে, থাকতে দেখা যায় আমাদের মাথার একটা ওজন আছে। সেটা এই মাংসপেশিটা ক্যারি করে। আবার আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ কাজ করছি। এভাবে প্রতিনিয়ত কাজ করতে, করতে মাথার ওজনটাও ক্যারি করতে এই মাংসপেশিগুলা ফ্যাটিগ হয়ে যায়। তো একটা সময় যে যখন সে আর ক্যারি করতে পারে না, তখন সে স্পাজম ডেভেলপ করে এই মাংসপেশিটা শক্ত হয়ে যায়।
তো এটা আসলে আমাদের পোস্টারাল কারণে হয়। এটা কাজের সাথে রিলেটেড, আমাদের অবস্থানের সাথে রিলেটেড। তো এটার ক্ষেত্রে পরিত্রাণের উপায় হলো, মূল যে বিষয়টা, আমাদের একই পোস্চারে দীর্ঘক্ষণ কাজ করা যাবে না। আমরা বলি যে ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে একটু ব্রেক নেওয়া। কাজের মধ্যে আমাদের ঘাড়ের যে আ সার্ভাইকাল স্পাইনের যে নরমাল রেঞ্জ অফ মোশন আছে, যেটা আমরা বলি ডানে, বামে, উপর, নিচ চারিদিকে নেওয়া, একটু আ মুভমেন্ট করা, তাহলে মাসল গুলা রিল্যাক্স থাকে, লিগামেন্ট গুলা রিল্যাক্স থাকে, ব্লাড সার্কুলেশন হয়। এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা শোয়ার ক্ষেত্রে দেখবেন যে কেউ অনেক উঁচু বালিশ ব্যবহার করে, ডাবল বালিশ ইউজ করে। সেক্ষেত্রেও ঘাড়ের যে নরমাল কার্ভাচার, সেটা অনেক সময় স্ট্রেইট হয়ে যায়। সেক্ষেত্রেও এই যে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ হলো, যার ফলে মাংসপেশি লিগামেন্ট গুলো অনেক সময় স্পাজম ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত আমাদের নিয়ম হলো, ঘাড়ের যে স্পাইন, সেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই যে এখানে দেখেন একটা কার্ভ আছে মাথার নিচ থেকে ঘাড়ের নিচ পর্যন্ত। এই যে কার্ভটা যেন মেইনটেইন হয়। বালিশটা এমনভাবে ইউজ করা উচিত, সেটাকে আমরা বলি সার্ভাইকাল পিলো। মানে ঘাড়ের রিজনে কিন্তু বালিশের অবস্থান থাকতে হবে। কিন্তু এটা আমরা অনেক ছোটবেলা থেকে ওইভাবে অভ্যস্ত না। এটাও অনেক সময় আমাদের এই মাসল স্পাজমের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কিছু আইটি প্রফেশনালস আছে বা এই ধরনের কাজের সাথে রিলেটেড আছে, যারা একাধারে ৮ ঘন্টা ১০ ঘন্টা একই পোস্চারে বসে কাজ করছেন। তো এনারাও এই কাজের একটা পর্যায়ে যে শেষের দিকে দেখা যায় হঠাৎ করে এই ধরনের স্ট্রাক হয়ে যায় বা ঘাড়ের মাসল গুলা স্টিফ হয়ে যায়। এটাও কিন্তু এই দীর্ঘক্ষণ বসে থাকা এবং একেবারেই মুভমেন্ট না করা। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মূলত আমাদের পরিত্রাণের জন্য মাসল গুলাকে অ্যাক্টিভ রাখতে হবে, মুভমেন্ট এর মধ্যে রাখতে হবে। সাথে, সাথে আমাদের প্রপার পজিশন মেইনটেইন করে কাজগুলা করতে হবে। আর যদি একান্তই তখন খুব সিভিয়ার হয়ে যায়, তখন আমরা দ্রুত ফিজিওথেরাপির মাধ্যমে এই মাসলটাকে রিল্যাক্স করে দিতে পারি। এখানে বেশ কিছু আমাদের ম্যাজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। আমরা বলি ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ দিয়ে কিছু স্ট্রেচিং এবং কিছু হিটিং মেথড ইউজ করে দ্রুত আমরা এই মাসলগুলোকে রিল্যাক্স করতে পারি। এরপরে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা পেশেন্টকে দিয়ে দিই, যাতে এটা রিপিটেশন না হয় বারবার। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে খুব সিভিয়ার হয়ে গেলে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়ে, মাসল রিল্যাক্সিং এর প্রয়োজন পড়তে পারে। জি, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক। আমরা শুনতে পেলাম যে আসলে এই যে মাসল স্পাজম, সেই স্পাজমটি আসলে আমাদের বসার যদি প্রবলেম হয়, সে বসার কারণ থেকে আসলে প্রবলেম গুলো ডেভেলপ করে। এছাড়া ঘুমানোর সময় আমরা যে বালিশগুলো ইউজ করি, সে বালিশগুলো যদি প্রপার অবস্থায় না থাকে, তাহলে কিন্তু প্রবলেম গুলো হয়ে থাকে। এছাড়া আরেকটি ব্যাপার, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা লং টাইম বা লং ডিউরেশন এ জার্নি করে থাকি। সেটা আকাশপথে হতে পারে বা সড়ক পথে হতে পারে। আমাদের দেশে তো সড়ক পথগুলো সব জায়গায় একরকম না। অনেক জায়গায় রাস্তায় একটু সমস্যা থাকে। সেই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে অনেকে ঘাড়ে ব্যথা অনুভব করে। দীর্ঘক্ষণ সময় এই পোস্চারজত জনিত সমস্যার কারণে প্রবলেম গুলো ডেভেলপ করে। তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি? যে ডিউরিং জার্নি, বিশেষ করে কয়েকদিন পরে ঈদুল আজহা উদযাপনের জন্য অনেকেই দেশের বাইরেতে যাবে। জার্নিরত অবস্থায় যে আমাদের ঘাড়কে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আসলে করণীয় কি? জি, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ এই টপিকসটা। আসলে এই জার্নিটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ঘাড় ব্যথার কারণ হয়ে যায়। আমরা দেখতে পাই অনেক সময় হুইপ্লাশ ইনজুরি নামে একটা ইনজুরি পাই। যেমন আমরা গাড়িতে বসে আছি, হঠাৎ করে একটা জোরে ব্রেক করলো, আমাদের ঘাড়টা সামনের দিকে চলে গেল। আবার ব্রেক যখন অ্যাবজর্ব হয়ে গেল, তখন আবার পেছনের দিকে ছুটে আসলো। তো দীর্ঘ দীর্ঘ জার্নির ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু গাড়িতে ঘুমিয়ে যাই। সেটা পার্সোনাল গাড়ি হোক বা বাস হোক, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় জার্নি, একটা সময় যে আমরা ঘুমিয়ে যাচ্ছি, রিল্যাক্স, ঘাড়ের পজিশনটা আসলে প্রপারলি তখন থাকে না। অনেক সময় দেখা যায় এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আবার জোরে ব্রেক হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট গুলা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আম এমন হয় যে অনেক সময় ভার্টিব্রা গুলার ডিসপ্লেসমেন্ট ও হয়ে যেতে পারে। যদি খুব সিভিয়ার একটা আম অ্যাক্সিডেন্টাল ইনজুরি অনেক সময় আমরা পাই। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো একটা সফট কলার, সার্ভাইকাল সফট কলার একটা ডিউরিং জার্নিতে ব্যবহার করা, যাতে জার্কিংটা প্রিভেন্ট করে, ঝাঁকিটা কম লাগে এবং ঘাড়ের অবস্থানটা ঠিক রাখে। এটা অবশ্যই খেয়াল রাখার সাথে, সাথে দেখা যায় যে যদি বাসে আমরা জার্নি করি, সেক্ষেত্রে বাসটা সিটটা যেন একটু মাঝামাঝি হয়। পিছনের দিকে কিন্তু জার্কিংটা বা ঝাঁকিটা বেশি লাগে। লং রুটে অনেক সময় আম রাস্তার অবস্থা যেটা বললেন যে সবসময় ভালো থাকে না। আবার অনেক সময় বিট ক্রস করতে হয়। স্পিড ব্রেকার গুলো যেগুলো থাকে, এগুলোকে ক্রস করে যেতে হয়। সেক্ষেত্রে এই জার্কিং ঝাঁকিগুলা অনেকের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যারা আসলে আগে থেকেই বিভিন্ন রকম সার্ভাইকাল রিজনের ডিস্ক প্রোল্যাপস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এই জাতীয় রোগে আক্রান্ত, তাদের অবশ্যই এক্সট্রা সতর্কতা নিতে হবে। তাদের সার্ভাইকাল কলারটা অবশ্যই জার্নির সময় ব্যবহার করা উচিত।
জি, চমৎকার একটি নির্দেশনা আমরা পেলাম প্রিয় দর্শক। জার্নি করার অবস্থায় অবশ্যই আমরা একটা সফট কলার, নেক কলার গুলো আছে সেগুলো বাজারে এভেইলেবল আছে। যেকোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। বিকজ জার্নিটি যদি আপনার আনন্দদায়ক হয় তাহলে কিন্তু ডেফিনিটলি আপনি একটু কিন্তু বা পরিবারের সাথে ভালোভাবে করতে পারবেন। এ ব্যাপারে আমরা একটু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আইএনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ঘাড় ব্যথা করণীয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। বিরতির আগে আমরা জয়েন্ট স্টিফনেস নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই যে আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রাল রিজন আছে, এই সার্ভাইকাল রিজন গুলোতে প্রায় হর হামেশাতে আমরা একটা হার্নিয়েশন দেখতে পাই এবং অনেকেই এ ধরনের ডিজিজ নিয়ে অনেক দিন ধরে সাফার করে থাকে এবং লং টাইম একটা হিস্ট্রি কিন্তু আমরা পেয়ে থাকি এবং এই ধরনের পেশেন্ট আপনি হরহামেশাই ডিল করে থাকেন। এ ধরনের ডিজিজ আসলে পেশেন্টের কমপ্লেইন কি থাকে এবং কতদিন ট্রিটমেন্ট নিলে এবং কিভাবে ট্রিটমেন্ট নিলে তারা এই ধরনের হার্নিয়েটেড ডিস্ক রিলেটেড প্রবলেম থেকে রিলিফ পেতে পারে? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটাও। আসলে সার্ভাইকাল রিজনে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে জাস্ট জানার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষেরই ঠিক এরকম স্পাইন, যেটা আমাদের ঘাড়ের অংশ থেকে এই উপর থেকে 7 ভার্টিব্রা পর্যন্ত, এটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশ বলি। এখানে দেখা যায় প্রত্যেকটা হাড়ের মাঝে দেখেন একটা করে স্পেস আছে, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস আমরা বলি, এবং এখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এটাকেই আমরা ডিস্ক বলে থাকি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এবং দুই পাশ থেকে হলুদ হলুদ নার্ভগুলো বের হয়ে যায়। তো যখন কোনো কারণে এই ডিস্কটা একটু পেছনের দিকে সরে যে নার্ভের উপরে চেপে যায় বা চাপ লাগে, তখন আমরা এটাকে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলে থাকি। এবং এই ধরনের রোগীদের কমপ্লেন এরকম থাকে যে ঘাড় থেকে শুরু করে যখন যে নার্ভের উপর কম্প্রেশনটা পড়ে, সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী কোনো ক্ষেত্রে ঘাড় থেকে শুরু করে পুরো হাত জুড়ে ব্যথা এবং পুরো হাতের আঙ্গুলগুলো ঝিনঝিন অবশ অবশ মনে হয়, এবং এই পেইনটা কারো ক্ষেত্রে খুবই শার্প পেইন হয়, যেটা সহ্য করা রোগীর জন্য খুব কঠিন। এবং রোগীদের কমপ্লেন এমন থাকে যে আমি এমনি বসে আছি বা দাঁড়িয়ে আছি, ব্যথা কিছুটা সহ্যের মধ্যে থাকলেও যখন আমি ঘুমাতে যাই বা শুতে যাই, তখন পেইনটা অনেক বেড়ে যায়। কারণ দেখা যায় যখন আমরা লাইং পজিশনে থাকি, এই ডিস্কটা আরো পিছনের দিকে সরে যে নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ লাগে। তো এই ধরনের সিভিয়ার উপসর্গ দেখা দেয়। এটার পিছনে বেশ কিছু কারণ আমরা অনেক সময় দেখতে পাই। অনেক সময় দেখা যায় এই ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলো উইকনেস থেকে আমরা একটু বেসিনে মুখ ধুতে গেলাম বা হঠাৎ জুতার ফিতা বাঁধতে গেলাম, এরকম ডিস্ক হার্নিয়েশন হয়ে যেতে পারে। অনেকের জিমে যেয়ে বা ভারী কিছু একটা উঠাইতে যেয়ে হঠাৎ করে এরকম একটা সাউন্ড হলো, দেখা যাচ্ছে তার ঘাড় ব্যথা এবং পেইনটা এত তীব্র পুরা হাতের দিকে চলে আসে। অনেক সময় আমরা এরকম কিছু পেশেন্টও পেয়েছি যারা সেলুনে বা বিভিন্ন মাসাজ সেন্টারে হঠাৎ করে ঘাড়ের একটা মুভমেন্ট করতে যেয়ে তীব্র ব্যথা এবং ঘাড় থেকে পুরা ব্যথাটা হাতের দিকে চলে আসে। তো এরকম মানে আসলে বিভিন্ন কারণেই এই ডিস্ক হার্নিয়েটেড হয়ে যেতে পারে। কিন্তু এটা খুব সিভিয়ার হলে অনেক সময় পেশেন্টকে কয়েক সপ্তাহ পর্যন্ত টানা ট্রিটমেন্টের প্রয়োজন পড়তে পারে। আমরা দেখতে পাই যে আর্লি স্টেজে যদি থাকে, এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি: মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে, দেখা যায় ৭ থেকে ১০ দিনের মধ্যে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে। কিন্তু এই ট্রিটমেন্টের একটা বড় অংশ হলো কমপ্লিট বিশ্রাম বা রেস্টে থাকা।
এর সাথে, সাথে কিছু মেডিকেশনের প্রয়োজন পড়ে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রিটমেন্ট নিচ্ছে আবার জার্নি করছে, জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, তাহলে ট্রিটমেন্টে খুব বেশি উপকার পাওয়া যায় না। এজন্য এই ট্রিটমেন্ট চলাকালীন বিশেষ করে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন এর ক্ষেত্রে সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসাটা নিতে হয়। সেক্ষেত্রে দ্রুত এই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায়। এবং কারো ক্ষেত্রে অনেক সিভিয়ার হয়ে যায়। দেখা যায় যে তার 3rd ডিগ্রি ডিস্ক প্রোল্যাপস, অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। দেখা যায় যে আক্রান্ত হাত একেবারেই নিউরোলজিক্যাল ডেফিসিট বা আমরা বলি যে হাতটা প্যারালাইসিস এর মতো হয়ে যাচ্ছে, হাতের শক্তি কমে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর হয়, তো সেক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন এর মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হয়। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা শুনতে পেলেন যে হার্নিটেড ডিস্কের ক্ষেত্রে ইমার্জেন্সি অবস্থা যদি হয় তাহলে সার্জারি দরকার হয়। বাট ইনিশিয়াল লেভেলে যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ট্রিটমেন্টের মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্ট গুলো রাইট টাইমে নিতে পারি, তাহলে ডেফিনিটলি কিন্তু আমাদের যে কষ্ট, সে কষ্ট অনেকাংশে লাঘব হবে। আমরা এই পর্যায়ে একটু জেনে নিতে চাই ডক্টর, যে অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের রেডিকুলার পেইন ডেভেলপ করে। এই পেইন গুলো তার শোল্ডারে, তার হাতে এটা রেডিয়েট করতে থাকে এবং পেশেন্ট খুব কষ্ট পেতে থাকে এই ক্ষেত্রে। তো এক্ষেত্রে আসলে করণীয় কি? আপনারা কিভাবে পেশেন্টের ক্ষেত্রে কাউন্সেলিং করে থাকেন? জি, ধন্যবাদ। আসলে এই ডিস্কের যে অবস্থান, যেমন সাধারণত আমরা পাই যে সার্ভাইকাল 5, 6, 6, 7 এই ২ টা লেভেলেই সাধারণত ডিস্ক হার্নিয়েশনটা বেশি হয়। কারণ আমাদের এই ২ টা জায়গায় ঘাড়ের মুভমেন্টটা আমরা বেশি করে থাকি। তো দেখা যায় যে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা রেডিয়েট করে আমাদের হাতের দিকে চলে আসে, পুরা আঙ্গুলে পর্যন্ত ঝিনঝিন করে। এবং এটা দেখা যায় যে যদি দীর্ঘমেয়াদী হয়, ব্যথার কারণে হাতের মুভমেন্ট কম হলে আস্তে, আস্তে শোল্ডার জয়েন্টটা অনেকের স্টিফ হয়ে যায়। সেক্ষেত্রে এই ব্যথার সাথে, সাথে তাদের ঘাড়ের সমস্যার সাথে, সাথে শোল্ডার জয়েন্টের সমস্যাও শুরু হয়। তো এই ওভারঅল প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাসেসমেন্ট করি রোগীর মানে অবস্থা ভেদে। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্ল্যান গুলা করে থাকি। কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয়ে যায় এবং সেই ট্রিটমেন্টটা ভেরি করে। দেখা যায় কারো ক্ষেত্রে হসপিটালে থেকেও ট্রিটমেন্ট নিতে হতে পারে। আমরা দেখতে পাই যে অ্যা অ্যা ট্রিটমেন্ট নিচ্ছে, আবার উনি রিক্সায় চড়ছে, গাড়িতে চড়ছে, জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। আপনি জানেন যেমন আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে দিই যখন কোনো হাতের হাড়ের বা পায়ের হাড়ের কোনো ডিসলোকেশন হয়, মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড করার জন্য আমরা সেখানে প্লাস্টার করে দিতে পারি। কিন্তু এই যে স্পাইনের যে ডিস্ক হার্নিয়েশন, এটাকে কিন্তু ইমোবিলাইজ করার জন্য এরকম কোনো প্লাস্টার বা কোনো কিছু দেওয়া যায় না। সো এই ক্ষেত্রে রেস্ট বা বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই ডিস্ক হার্নিয়েশন এর ক্ষেত্রে সেটা সার্ভাইকাল স্পাইনে হোক বা লাম্বার স্পাইনে হোক, এক্ষেত্রে ভর্তি থেকে যদি এই ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া যায়, সেক্ষেত্রে দ্রুত এই ডিস্কটা পূর্বের জায়গায় ফিরে আসে। এবং ভর্তি থাকলে আমরা যেটা করতে পারি, তাদেরকে সকালে, দুপুরে, রাতে মানে দিনে 8 আওয়ারলি দিনে ৩ বার করে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গুলা দিই। সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করাই, যাতে ডিস্কটা জায়গাটা স্টেবল হয়। এবং তার যে সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্ট গুলা রয়েছে, সেগুলোকে আমরা স্ট্রেংথেনিং করি, শক্তি বৃদ্ধি করি, যাতে এটা আবার পূর্বের জায়গায় ফিরে যেতে না পারে। তো এইভাবে জি। যদি সমন্বিত চিকিৎসাটা নেওয়া যায় বা বিশ্রামের থেকে চিকিৎসাটা নেওয়া যায়, সেক্ষেত্রে রোগীরা দ্রুত সুস্থ হতে পারে এবং তাদের কমপ্লিকেশন গুলা কম হয়, জটিলতাগুলো কম হয়। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রেই বয়স্ক পেশেন্ট যারা আছেন, যারা নামাজ পড়ছেন বাট সালাম ফিরাতে গিয়ে তারা প্রপারলি সালাম ফেরানো যেটা, সেই সালাম ফেরানোটা তারা প্রপারলি করতে পারছেন না। অনেক ক্ষেত্রে এ ধরনের প্রবলেম নিয়ে তারা লম্বা সময় ধরে সাফার করছেন। এই ধরনের প্রবলেম থেকে আসলে উত্তরণের উপায় কি? জি। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই বেশিরভাগই সিনিয়র সিটিজেন বা বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যে তাদের বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায় ঠিক তেমনি হাড়ের ক্ষয় হতে থাকে। স্পাইনে এরকম হাড়ের ক্ষয় যেমন হয়, পাশাপাশি অনেক ক্ষেত্রে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলে থাকি। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ডিস্ক হাইট গুলা কমে যায়। তাদের ডিস্কের যে হাইট এবং যে হাইট থেকে নার্ভ গুলো আমাদের ঘাড় থেকে হাতের দিকে আসে, পিঠের দিকে যায়, নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে যায় এবং ডিস্ক হাইট কমে যাওয়ার ফলে তার নরমাল যে মুভমেন্ট থাকার কথা স্পাইনের, যে রোটেশনাল যে মুভমেন্ট গুলো এগুলো কমে যায়। তখন এই ঘাড় ঘোরাতে, ডানে বামে নিতে কষ্ট হয়। এক্ষেত্রে আমরা খুব ভালো ট্রিটমেন্ট আছে। ওষুধের কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে, অনেক সময় মাসল স্পাজম থেকে যায়, এর সাথে, সাথে যে মাসল রিল্যাক্স করা,
সাথে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা খুব দ্রুত এই ডিস্ক হাইটগুলো একটু বাড়িয়ে দিতে পারি। সেই ডিস্ক হাইটটা বাড়ায় দিলে এবং মাংসপেশি লিগামেন্টগুলো স্টিফনেসটা কমিয়ে নিয়ে আসতে পারলে উনি আবার আগের মতো করে নামাজে সালাম ফেরানো, ডানে বামে করা। অনেক সময় রোগীরা দেখতে পায় যে পুরো বডি নিয়ে মুভ করছে। যেমন কারো যদি স্পাইনে অ্যাঙ্কাইলোজড হয়ে যায় বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে যেমন পুরো স্পাইনটা ফিক্সড হয়ে যায়, ডানে বামে ঘুরতে পারে না। কিছু রোগীর এইরকম সমস্যা হয়ে যায় এই ডিস্ক হাইট কমে গেলেও বা ডিস্ক স্পেস কমে গেলে। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুতই এই সমস্যাটাকে সমাধান করা যায়। ওকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যে সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি ঘাড় ব্যথায় করণীয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। আমরা শুনছিলাম যে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক যারা, তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্রবলেমে হরহামেশাই সাফার করে থাকেন। এই সময় একটা ফিজিওথেরাপি নিতে পারলে বা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সাথে যদি যোগাযোগ করতে পারলে ডেফিনিটলি আপনারা কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। ডেফিনিটলি আপনাদের যে দৈনন্দিন যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো খুব সহজেই করতে পারবেন। প্রিয় দর্শক, সময় হয়েছে শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি এনটিভি স্বাস্থ্য কথায় ঘাড় ব্যথার করণীয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। বিরতির আগে অনেকগুলো ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম ঘাড় ব্যথার রিলেটেড। এই পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঘাড়ের যে ব্যথায়, সে ব্যথা নার্ভ রিলেটেড থাকে। এই নার্ভগুলো পিঞ্চ করতে থাকে, একটা পিঞ্চিং পেইনের মতো, সুচ যেরকম খোঁচা দেয় সেরকম একটি ব্যথা অনুভব করে থাকেন। এবং বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা থাকেন তাদের ক্ষেত্রে হরহামেশা এই ধরনের কমপ্লেন আমরা পেয়ে থাকি। অন্যান্য পেশেন্টরাও সাফার করে থাকেন। এই ব্যাপারে আসলে ফিজিওথেরাপির গুরুত্ব আসলে কতটুকু? জি, ধন্যবাদ। আসলে ঘাড়ের এই নার্ভগুলা, যেটা ঘাড় থেকে শুরু করে পুরো হাতের দিকে চলে আসে, অনেক সময় পিঠের দিকে যায়, আমাদের চেস্টের এইদিকে আসে। তো এই যে নার্ভগুলার শুরুটা, রুট যেখান থেকে বের হয়ে আসে, সেখানে স্পাইনাল ক্যানেল বলে থাকি আমরা। সেই ক্যানেলে যদি কখনো স্টেনোসিস ডেভেলপ করে, স্টেনোসিস মিনস এখানে যদি কোনো কারণে সরু হয়ে যায় ক্যানেলটা বা কোনো কারণে চেপে যায়, সেক্ষেত্রে নার্ভটা প্রপারলি সার্ভ করতে পারে না। যে এরিয়াটা সাপ্লাই দেয় সেই এরিয়াটা থেকে নার্ভের যে ফাংশন সেটা প্রপারলি করতে পারে না। এছাড়া যে ডিস্ক হার্নিয়েশনের কথা আমরা বলেছি কিছুক্ষণ আগে, বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে। এবং আরেকটা জিনিস আপনি বলেছেন যে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগী, যাদের দেখা যায় যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে বা দীর্ঘমেয়াদী থাকার কারণে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করে, যেটার কারণে হাত ঝিনঝিন করে, অবশ মনে হয়। অনেক সময় নার্ভগুলা পিঞ্চিং করার যে একটা ব্যথা অনুভূতি, এই ধরনের অনুভূতি থাকে। আবার হাতের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পাই, অনেক সময় কার্পাল টানেল সিনড্রোম নামে একটা ডিজিজ আছে, যেটা আমাদের রিস্ট জয়েন্টের এখানে কার্পাল বোনস আছে 8টা। এই বোনসের মাঝখান দিয়ে আমাদের মিডিয়ান নার্ভ নামে একটা নার্ভ আমাদের আঙ্গুলগুলোকে সাপ্লাই দেয়। তো কোনো কারণে ওইখানে যদি টানেলে কোথাও কম্প্রেশন বা চাপ লেগে যায়, সেক্ষেত্রেও এই ধরনের ঝিনঝিন অনুভূতি হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে, হাত পায়ে জ্বালা পোড়া অনুভব হতে পারে। তো এরকম রোগ ভেদে আসলে উপসর্গগুলো এরকম থাকে। তবে নিশ্চয়ই এইসব ক্ষেত্রে রোগীকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে, সে অনুযায়ী সমাধানের পথ। তো আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে এই সমস্ত উপসর্গে আসলে রোগটাকে নির্ণয় করাটা খুব জরুরি হয়ে যায়। এবং রোগ নির্ণয় যদি সঠিক হয়, তখন প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টের প্ল্যান ভিন্ন হয়ে থাকে। এবং সেই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যে বিভিন্ন এই ধরনের মাস্কুলোস্কেলেটাল সমস্যায় দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না। ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী খেলে লিভার, কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গের উপরে ক্ষতি সাধন করতে পারে। সো ব্যথার কারণটাকে যদি নির্ণয় করে সেটা সমাধান করে ফেলা যায়, সেক্ষেত্রে আর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ প্রয়োজন পড়ে না। এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা তার নার্ভটা চেপে থাকে ওটাকে রিলিজ করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। সেটা আমরা অনেক সময় ম্যানুয়ালি কিছু থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে করি। কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু ইলেকট্রোথেরাপিউটিক এজেন্ট বা ইকুইপমেন্টস ইউজ করি।
তো এগুলো আসলে ভ্যারি করে যে তার সমস্যাটা কি এবং সেক্ষেত্রে কয়টা সেশন লাগবে। এটা প্রত্যেকটা রোগী আসলে আমরা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের সমস্যা ধরন বা কাজের ধরন ভিন্ন, ভিন্ন থাকে। তো এই ক্ষেত্রে আমরা রোগী বিশেষে তাদের ট্রিটমেন্ট প্ল্যান গুলা করে থাকি। জি, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ ডক্টর। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু জেনে নিতে চাই, অনেকদিন ধরে মাথা ব্যথা হচ্ছে, প্যারাসিটামল খাচ্ছেন, ফিজিওটিফেন জাতীয় ওষুধ খাচ্ছেন, মাথা ব্যথা ভালো হচ্ছে না। এবং এর সাথে কিন্তু হিস্ট্রিও আছে ঘাড় ব্যথার। অনেক ক্ষেত্রে ডক্টর আমরা এরকম ধরনের ইনফরমেশন পেয়ে থাকি যে মাথা ব্যথা ভালো হচ্ছে না। অনেক ধরনের মাইগ্রেনের জাতীয় ওষুধ খেয়েছেন, বাট তারপরেও রিলিফ হচ্ছে না। সাথে তার ঘাড় ব্যথারও হিস্ট্রি আছে। অক্সিপিটাল নিউরালজিয়া এছাড়া অন্য ধরনের প্রবলেম গুলো ডেভেলপ করে থাকে। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির গুরুত্ব আসলে কতটুকু এই ক্ষেত্রে? হ্যাঁ, যথার্থই বলেছেন। আমরা এরকম অনেক পেশেন্ট পাই যেটা সার্ভাইকালজেনিক হেডেক আমরা বলে থাকি, যে ঘাড়ের সাথে আমাদের এই মাথা ব্যথার অনেক সম্পর্ক রয়েছে। বিশেষ করে অক্সিপিটাল রিজন, যেটা আমাদের মাথার পিছনের অংশ, এবং এইখান থেকে যদি ঘাড়ের, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের এই যে পিছনের দিকের যে অংশটা, এই অংশ, এই যে আমাদের আপার লেভেলে যদি সার্ভাইকাল রিজনে যে নার্ভের উপর কম্প্রেশন থাকে, এখান থেকে কিছু নার্ভ কিন্তু আমাদের মাথার পিছনের দিকে সাপ্লাই দেয়। সো দেখা যায় যে ওই নার্ভগুলোর উপর চেপে থাকলে তখন এই ধরনের সার্ভিক্যালজেনিক হেডেক বা অক্সিপিটাল নিউরালজিয়ার সম্ভাবনা থাকে। এবং সেক্ষেত্রে অনেক সময় কারো কারো ভার্টিগো হয়, যে অনেক সময় ভার্টিগো হয়, অনেক সময় মাথা ব্যথা হয়, অনেক সময় মাথা ঘোরায়। তো এই যে বিষয়গুলা, এগুলো ঘাড়ের সাথে রিলেটেড। আমরাও ওরকম অনেক পেশেন্ট পাই, বিভিন্ন কারণে তাদের এই মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান, এমআরআই জাতীয় ইনভেস্টিগেশনও করা হয়েছে, ওষুধ অনেক খাওয়া হচ্ছে, কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। পরবর্তীতে দেখা যায় সার্ভাইকাল স্পাইন একটা এক্স-রে করে তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সাথে এই ধরনের সমস্যাগুলা আইডেন্টিফাই হয়, এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। আমরা এরকম বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা ক্রনিক এই ধরনের সার্ভিক্যালজেনিক হেডেকে আক্রান্ত ছিলেন, বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়ার পরে ভালো না হয়ে যখন একজন প্রতিবেশীর মাধ্যমে বা একজন আত্মীয়র মাধ্যমে জেনে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে এসেছেন এবং চিকিৎসা নিয়ে এখন ভালো আছেন। তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দিলেও রোগীরা অনেক সময় ফিজিওথেরাপিটাকে ইগনোর করে, বলে এই চিকিৎসা থেকে যে সুবিধা পাওয়া যায় সেটা তারা না জানে এবং সচেতনতা না থাকার কারণে এই চিকিৎসা নিতে চান না, এবং এটাকে অনেক সময় ইগনোর করে, যার ফলে দেখা যায় তার সমস্যাটা সারা জীবনের জন্য থেকে যায়। কিন্তু যদি প্রপারলি, যদি সঠিকভাবে এই ট্রিটমেন্টটা নেওয়া যায়, আমরা দেখতে পাই যে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষবারের মতো একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘাড় নিয়ে আমাদের সচেতনতার অভাব আছে। আসলে আমরা এক্সারসাইজটি কেমন করে করব? জিমে গেলে আসলে আমরা ঘাড়ের কিভাবে যত্ন নিবো? ঘাড়ের মাংসপেশি কিভাবে যত্ন নিবো? ডায়েটের কোনো প্রবলেম আছে কিনা? এই পুরো ব্যাপারটিকে নিয়ে যদি একটু সামারাইজ করে দিতেন যে আসলে ঘাড়কে ভালো রাখতে হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কি করণীয় আছে? জি, খুবই গুরুত্বপূর্ণ। আসলে যেকোনো রোগের ক্ষেত্রে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি এই রোগগুলোকে প্রিভেন্ট করতে চাই, কিছু সিম্পল নিয়ম কানুন আমরা মেনে চলি, তাহলে অনেকাংশেই ঘাড়ের এই যে সমস্যাগুলাই আক্রান্ত আমরা হব না। সেক্ষেত্রে প্রথমত যেটা আমাদের করণীয়, যে আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আমাদের যে কাজই করি না কেন, একটু ৫ মিনিটের ব্রেক নেওয়া, আমাদের ঘাড়ের নরমাল যে মুভমেন্ট গুলা, একটু ডানে নেওয়া, বামে নেওয়া, উপর নিচ করা, এই মুভমেন্ট গুলা স্বাভাবিক রাখা। আমরা যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে বা ডেস্কটপে, ল্যাপটপে যেটাতেই কাজ করি না কেন, সেক্ষেত্রে মনিটরটা যেন আমাদের আই লেভেলে হয়, খুব বেশি ঝুঁকে যেন পড়তে না হয়, সেটা খেয়াল রাখা। শোয়ার ক্ষেত্রে বালিশ নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন রকম প্রশ্ন থাকে, সেটাও সমাধান করতে হবে। আমরা বলি যে একটা মধ্যম সাইজের বালিশ, যার অর্ধেকটুকু মাথার নিচে, অর্ধেকটুকু ঘাড়ের নিচে, এবং ঘাড়ে যে আমাদের কার্ভটা থাকে, সেই কার্ভটা যেন সাপোর্টেড অবস্থায় থাকে। অন্যথায় ঘাড়ের এই কার্ভাচারটা স্ট্রেট হয়ে যেয়ে আস্তে, আস্তে এই মাসলগুলা স্পাজম শুরু হয়, মাসলগুলা ব্যথা শুরু হয়। এছাড়া দেখা যায় যে আমরা বিভিন্ন সময়, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকি, মাথার উপর ওজন নিয়ে থাকি। কোনো কিছু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য মাথার উপর ওজন নিই, এবং সেটাও কিন্তু এই ধরনের ঘাড় ব্যথার একটা বিরাট কারণ অনেক সময় হয়ে থাকে। সেটা আমাদেরকে পরিহার করতে হবে। ঘাড়ে না নিয়ে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কাঁধে নেওয়া উচিত। ৩ নম্বর, চতুর্থত যেটা আমাদের জার্নি করার ক্ষেত্রে, কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি যে সবসময় চেষ্টা করা যে জার্কিং যাতে না হয়, ঝাঁকি না লাগে, এগুলো খেয়াল রাখা। একটা সফট কলার, সার্ভাইকাল কলার ইউজ করা। এটা আমাদের অনেকাংশেই ঘাড়ের যে জার্নি রিলেটেড সমস্যাগুলা থেকে নিজেদেরকে প্রতিরোধ করা যাবে।
চতুর্থত প্রত্যেকটা মানুষ আমাদের আমরা ইন্ডিভিজুয়াল সবার জন্য আসলে সেম না, তারপরেও প্রত্যেকে মানুষ যদি আমরা আধা ঘন্টা 40 মিনিট একটু এক্সারসাইজ করি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, আমাদের মাংসপেশি লিগামেন্টগুলো সতেজ থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, সেক্ষেত্রে আমরা আমাদের এই ঘাড় ব্যথা প্রতিরোধ করতে পারবো। আর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা, যেটা আমাদের হাড়ের স্ট্রেংথ ভালো রাখবে, বোন ডেনসিটিটাকে ঠিক রাখবে। এছাড়া ভিটামিন ডি আসলে অন্যতম উৎস হলো, আমরা জানি যে রোদে আমাদের ভিটামিন ডিটা কনভার্ট হয়, তো সান এক্সপোজারে যেতে হবে। এখন আমরা বেশিরভাগ নগর কেন্দ্রিক যে জীবনযাপন করি, সেক্ষেত্রে আমাদের রোদে যাওয়া হয় না, যার ফলে ব্লাড মানে আমাদের যে স্কিনের নিচে যে ক্যালসিফেরল হিসেবে ভিটামিন ডি প্রিভিয়াস ফর্ম হিসেবে জমা থাকে, কিন্তু এটা কনভার্ট হতে পারে না, যার ফলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয়, আমাদের হাড়ের স্ট্রেংথ কমে যায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে ওভারঅল আমরা ঘাড় ব্যথা সহ আমাদের মাংসপেশি এবং লিগামেন্ট এবং এই যে স্পাইনের বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। জি, আমাদের সাথে একজন দর্শক জয়েন করেছেন, মোহাম্মদ সাব্বির রহমান রুমন। স্যার, আমার 2 শোল্ডারের হাতের আঙ্গুল টান পড়ে থাকে সারাদিন। আজ মাজা থেকে 2 পায়ের থোড়া পর্যন্ত ব্যথা করছে বারবার। ওনার বয়স 10 বছর, কি করতে পারেন? হ্যাঁ দর্শক, আসলে আপনি যথার্থই বলেছেন। আসলে এরকম অনেক পেশেন্ট আমরা পাচ্ছি, টিপিক্যাল যে সমস্যাটা আপনি বলছেন, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে ব্যথা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে এগুলো অনেকগুলি কারণে হয়ে থাকে। কি কারণে আপনার হচ্ছে, আপনি যেহেতু 10 বছর যাবত এই সমস্যায় ভুগছেন, নিশ্চয়ই রোগটা প্রপারলি ডায়াগনোসিস হয় নাই, বা অথবা রোগের প্রপার চিকিৎসা হয়নি। এক্ষেত্রে আপনি দেরি না করে একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা দিবেন। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার আলোচনা হচ্ছিল এবং আমরা ঘাড় ব্যথায় আমরা মোটামুটিভাবে সব ধরনের টপিকস নিয়ে কভার করার চেষ্টা করেছি। ডেফিনিটলি আপনি যে সাজেশন গুলো আমাদের চিকিৎসক দিলেন, সেই সাজেশন যদি আমরা মেনে চলতে পারি, ডেফিনিটলি কিন্তু আমরা ঘাড় ব্যথা থেকে অনেকাংশে দূরে থাকতে পারবো। সময় হয়েছে বিদায় নেয়ার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন, আজকের অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আজকের অতিথি ডাক্তার এম ইয়াসিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও